আজকে আমরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন যে আমাদের কোর্স আছে সেই কোর্সের যে ডেটা স্ট্রাকচার যে টপিকটা আমরা সেই টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব। আমার নাম ডক্টর অর্ণব কুমার ঘোষাল, আই এম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, আশুতোষ কলেজ। ওকে, তো আমরা যখন ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো তার আগে আমি বেসিক কিছু জিনিস ডেটা স্ট্রাকচারে আসার আগে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেতেই কম্পিউটার দেখেছো তোমাদের স্কুলেতে। তো সেই যে কম্পিউটার তোমরা দেখেছো সেই কম্পিউটারের আমরা যদি একটু দেখি, তার অ্যানালিসিস যদি করি, তাহলে আমরা দেখব যে সেই কম্পিউটারটা কি আছে। আমি যদি একটু বেসিক ব্লকটা যদি কম্পিউটারে দেখি তাহলে দেখব যে একটা আমাদের কাছে একটা ইনপুট থাকবে, ইনপুট ডিভাইস, দাদা ইনপুট একটা ডিভাইস, আর একটা এরকম তোমার ব্লক আছে যার মধ্যে কি আছে না আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা সিপিইউ বলি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রয়েছে। আর তার সাথে একটা মেমোরি ইউনিট আছে, মেমোরি, ঠিক আছে। আর একটা যেটা থাকবে আমার সেটা হচ্ছে আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস একটা থাকবে, ঠিক আছে। তো আমরা মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে মেমোরির যে পার্টটা যেটা রয়েছে, এই যে মেমোরির যে পার্ট, এই মেমোরিটাকে ইউজুয়ালি দুটো টাইপের মেমোরি আমরা আমাদের যে কম্পিউটার সিস্টেম তাতে পাই। একটা হচ্ছে আমার প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি মেমোরি। এই দুটো মেমোরি আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে আছে। এখন সেকেন্ডারি মেমোরি বলতে তার একটা এক্সাম্পল হচ্ছে হার্ড ডিস্ক, ওয়ান অফ দ্য এক্সাম্পল হার্ড ডিস্ক। এটা তোমরা সবাই জানো যে হার্ড ডিস্কের মধ্যে আমরা সমস্ত কিছু স্টোর করে রাখি। আচ্ছা, প্রাইমারি মেমোরির মধ্যে দুটো মেমোরি আছে, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটাকে আমরা বলি র্যাম, আর একটা আছে সেটা হচ্ছে রম, রিড অনলি মেমোরি। আরো মেমোরি আছে, সেগুলো নিয়ে আমি এখন আর ডিটেলে ডিসকাস করছি না। মেনলি আমরা যেটা করব সেটা হচ্ছে র্যামটাকে নিয়ে, দ্যাট ইজ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে আমরা আবারও বলি কি না মেন মেমোরি, মেন মেমোরি। কেন মেন মেমোরি না, তার কারণ হচ্ছে যখনই আমরা কখনো কম্পিউটার অন করি তাহলে আমাদের যে প্রোগ্রাম বা অপারেটিং সিস্টেম যাই থাকুক না কেন, সেটা প্রথমে কি হয় এই মেন মেমোরিতে লোড হয়, দেন তোমার এক্সিকিউশনটা শুরু হয় মেশিনেতে, এবং তারপরেতে আমাদের মেশিনটা অন হয়, এবং তারপরেতে আমরা যাই করি না কেন সেটা পুরোটাই প্রথমেতে এই র্যামের মধ্যে থাকে, ঠিক আছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি তোমার মেন মেমোরি। এখন এই মেন মেমোরি স্ট্রাকচারটাকে নিয়ে আমি একটু জাস্ট তোমাদেরকে বলি, তাহলে তোমাদের ডেটা স্ট্রাকচারটা পড়তে সুবিধে হবে। এই যে মেন মেমোরি কথাটা যেটা আমি এখানেতে মেনশন, এই যে মেন মেমোরি কথাটা যেটা আমি এখানেতে মেনশন করেছি, এই মেন মেমোরি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা বোঝাতে চাইছি এখানে সেটা হচ্ছে র্যামকে, ঠিক আছে। এখন র্যাম এর যে স্ট্রাকচারটা সেটা একটা এরকম রেক্টাঙ্গেল টাইপের স্ট্রাকচার, এবং
তার মধ্যে কি আছে না এরকম কতগুলো ছোট ছোট সেল আছে, মানে ছোট ছোট ঘর আছে এখানেতে এরকম, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা ঘরে কিছু না কিছু ডেটা আমাদের স্টোর থাকে, এবং এই প্রত্যেকটা ঘরে কি আছে না একটা করে অ্যাড্রেস আছে। যদি আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি তোমাদেরকে, ধরো এই যে স্কোয়ার, এই রেক্টাঙ্গেল যে এটা যেটা আমি এখানে প্রেজেন্ট করেছি, ধরো এটা একটা জায়গা, একটা প্লট, এবং সেই প্লটে অনেকগুলো ধরো এরকম বাড়ি আছে। তো প্রত্যেকটা বাড়ির ইন্ডিভিজুয়াল একটা করে অ্যাড্রেস থাকবে, এটা কমন, এটা আমরা সবাই জানি। তো ঠিক তেমনি এই যে আমরা রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচারটা এঁকেছি এবং যেখানেতে এই যে ছোট ছোট সেলস গুলো রয়েছে, এই প্রত্যেকটা সেলসের একটা করে অ্যাড্রেস আছে, ঠিক আছে। তাহলে এই সেল, এই টোটাল যে স্ট্রাকচারটা এটা কি, এটা হচ্ছে আমার র্যাম বা মেন মেমোরিটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন মেমোরিটা। এর প্রত্যেকটা যে সেলস গুলো রয়েছে, এই প্রত্যেকটা সেলসে একটা করে অ্যাড্রেস আছে। সে আমি একটু বোঝানোর জন্য আমি অ্যাড্রেস বললাম, এটা হচ্ছে সে 1000, এর পরেরটা হচ্ছে সে 1004, তারপরেরটা হচ্ছে সে 1008, এরকম করে প্রত্যেকটা সেলসের অ্যাড্রেস রয়েছে। আমি যেটা বলতে চাইছি, এইটা ডট 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 মানে এই ওপরেরটা, তারপরেরটা ধরো সে 2000 হচ্ছে তোমার পরের সেলটার অ্যাড্রেস। তার মানে এরকম ভাবে যতগুলো আমি এখানেতে সেল ড্র করেছি, এই প্রত্যেকটা সেলে তোমার অ্যাড্রেস আছে, ঠিক আছে। এখন কি হচ্ছে না, আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করব তখন, বা কোনো একটা প্রোগ্রাম আমরা যখন করব, মেনলি যখন আমরা প্রোগ্রাম করব, তখন তো আমরা নিশ্চয়ই কিছু ডেটা ইনপুট নেব প্রোগ্রামেতে কাজ করতে গেলে। তো আমরা তখন কি করি, যে আমাদের যদি দুটো নাম্বার নিতে হয় বা একটা নাম্বার নিয়ে হয়তো আমি কাজ করব, তাহলে একটা নাম্বার যদি নিই, তাহলে সেটা এই যে এতগুলো সেলস আছে, এই সেলসের যে কোনো একটা পার্টিকুলার সেলেতে আমি স্টোর করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে এই পার্টিকুলার সেলটাতে তোমার স্টোর হচ্ছে ডেটাটা, ধরো ডেটাটা হচ্ছে সে 5, আমি এইখানেতে স্টোর করলাম, ঠিক আছে, ক্লিয়ার, এই জায়গাতে করলাম। তাহলে এখন এই জায়গাতে যে স্টোর করব, এটা আমরা কিভাবে করব না, তার জন্য আমরা একটা টার্ম এখানে ইন্ট্রোডিউস করছি, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল। ভেরিয়েবল কি, ভেরিয়েবল ইজ নাথিং বাট দ্য নেম অফ আ মেমোরি লোকেশন, নেম অফ আ মেমোরি লোকেশন, ওকে। সো দ্যাট ইজ দ্য একদম বেসিক ইনফরমেশন। সো ইট ইজ আ নেম অফ এ মেমোরি লোকেশন। তাহলে আমি কি করছি, একটা ডেটা আমি নেব, সেই একটা নাম্বার 5, তাহলে সেই 5টাকে আমি কি করব, মেমোরিতে স্টোর করব। তাহলে এই যে মেমোরি একটা অ্যাড্রেস আছে, আমরা কি করছি, এই অ্যাড্রেসটাকে না ইউজ করে আমরা কি ইউজ করছি না, একটা নাম মানে নেমিং কনভেনশন ইউজ করছি, ঠিক আছে। তো ভেরিয়েবল হচ্ছে নেম অফ এ মেমোরি লোকেশন। এবার ভেরিয়েবল কি না, যে কোনো একটা অ্যালফাবেট তোমার হতে পারে এ, আর একটা অ্যালফাবেট হতে পারে বি। সো আমি তার মানে কি করলাম না, এই পার্টিকুলার যে সেলটা যেখানেতে আমি বলছি সে এ ইকুয়াল 5, এ ইকুয়াল 5 মানে এ হচ্ছে কি একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা কোথায় যাচ্ছে না তোমার এই পার্টিকুলার সেল যার অ্যাড্রেস হচ্ছে 1004, সেখানে গিয়ে স্টোর হচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি তো বললেন যে প্রত্যেকটা সেলের একটা করে অ্যাড্রেস আছে, তাহলে নাম কেন আমরা ইউজ করছি, ভেরিয়েবল এটা কেন ইউজ করছি? তার কারণ হচ্ছে, দেখো এই যে মেমোরিটা এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তার মানে কি, তার মানে হচ্ছে আমি যখন প্রথমবার কোনো একটা প্রোগ্রাম রান করাচ্ছি আমার কম্পিউটার সিস্টেমেতে, অপারেটিং সিস্টেম যে রয়েছে সে কি করছে, সে এই ডেটাটা মেমোরিতে কোথায় যাবে সেটা ডিসাইড করছে। এবার কি করছে না, তার একটা অ্যাড্রেস তার থাকছে, সেই অ্যাড্রেসটা আমাকে হয়তো দিল। তাহলে আমি ডেটাটাকে যখন স্টোর করব, এই যে অ্যাড্রেসটা সেটা তো অনেক পরে আসছে অ্যাড্রেসটা, তাহলে আমি কি করে বুঝবো যে এক্স্যাক্টলি কোন পার্টিকুলার অ্যাড্রেসেতে এরা মানে অপারেটিং সিস্টেম এই ডেটাটাকে স্টোর করাবে?
সেটা আমার পক্ষে জানা আগে থেকে সম্ভব না। সেই জন্য আমরা কি করছি, ইনস্টেড অফ গিভিং দ্য অ্যাড্রেস আমরা কি করছি না একটা নাম ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমরা এই কল 5 লিখে প্রোগ্রামটা যদি শুরু করি, তাহলে সেটা মেমোরির কোন অ্যাড্রেসে যাচ্ছে সেই জায়গাটা আমাদেরকে ভাবতে হচ্ছে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কি না, যেহেতু এটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা প্রথমবারের ক্ষেত্রে গেল, দ্বিতীয়বার যখন আমি আবার ওই সেম প্রোগ্রামটাকে চালাবো, যেহেতু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তো এটা কিন্তু গ্যারেন্টেড না যে পরের বারেতেও এই 1004 লোকেশনেতেই 5টা স্টোর হতে পারে। হতে পারে যে সেটা এইটা হচ্ছে 5005 এই মেমোরি লোকেশনটা এইখানেতে 5টা স্টোর হয়েছে। তাহলে প্রত্যেকবার রানিং এর সময় যদি আমার অ্যাড্রেস পাল্টাতে থাকে, তাহলে আমি যে প্রোগ্রামটা লিখছি সেই প্রোগ্রামের ভেতরে তো আমাকে চেঞ্জেস করতে হবে। সেইটা যাতে না করতে হয় সেই জন্য আমরা কি করছি, আমাদের কাছে অ্যাড্রেস রয়েছে, বাট উই আর নট ইউজিং দ্য অ্যাড্রেস। আমরা এই অ্যাড্রেসটাকে ইউজ করছি না, রাদার আমরা কি করছি না এই পার্টিকুলার সেলগুলোর এক একটা করে নেম দিচ্ছি, এবং আমরা কি করছি এই যে নাম্বারগুলো নিচ্ছি বা ডেটাগুলো নিচ্ছি সেইগুলোকে কি করছি এই নেম অফ এ মেমোরি লোকেশন সেইটা দিয়ে আমরা স্টোর করাচ্ছি। কথাটা বোঝা গেছে? তাহলে এবার হোয়াই ভেরিয়েবল, তার কারণ হচ্ছে জাস্ট ইটস এ নেম অফ এ মেমোরি লোকেশন। আর একটা প্রপার্টি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি যদি এই যে এই কল 5 আমি লিখেছি, এবারেতে আমি যদি বলি যে a ইকুয়াল a প্লাস 1 এই কথাটা যদি আমি লিখি, তার মানে কি এর নতুন যে ভ্যালুটা সেটা কি হবে এর পুরনো ভ্যালু, এবং তার সাথে 1 যোগ করব, সেটা করে যেটা হবে সেটা হচ্ছে এই এর মধ্যে স্টোর হবে। তাহলে আমার কি দাঁড়ালো, তাহলে এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5-এর সাথে 1 আমি যোগ করছি হলো 6, তাহলে এর ভ্যালু হলো 6। তাহলে যেটা আগে ছিল 5 সেটাই এখন হয়ে যাবে কত, 6। বুঝতে পেরেছো? তার মানে কি হলো, তার যে আগের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা চেঞ্জেস হলো। সো দ্য ভ্যালু অফ আ পার্টিকুলার ভেরিয়েবল মে ভ্যারি, তার মানে ভ্যারি করছে ভ্যালুটা। সো দ্যাট ইজ ওয়াই দ্য টার্ম ভেরিয়েবল মিনস ভ্যালুটা চেঞ্জেস হচ্ছে। যেরকম ধরো আমরা যদি নিজেদেরকেই ভাবি, ধরো তুমি কোনো একটা মনের মতো জিনিস পেয়েছো, তুমি খুব খুশি, সো দ্যাট ইজ ওয়ান পার্ট। এইবার তুমি কোনো একটা জিনিস চাইছো যেটা তুমি পাচ্ছ না, তাহলে কি হবে, তোমার মনে একটা রাগ হবে। তার মানে তোমার যে মুড, সেই মুডটা ভ্যারি করছে। সো মুড ইজ অলসো আ ভেরিয়েবল। ঠিক আছে, ভ্যারিং ইন নেচার। তো এখানেতেও ঠিক, এগুলো তো তোমার জাস্ট নাম্বার। সো নাম্বার তুমি যদি কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন তুমি করো সেম ভেরিয়েবলের ওপরেতে, তাহলে তার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তোমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো তার মানে ভেরিয়েবল বলতে আমরা প্রথম যেটা বুঝি সেটা হচ্ছে যে আমার যে মেন মেমোরি আছে, এই মেন মেমোরি যে সেলগুলো রয়েছে এই প্রত্যেকটা সেলের এক একটা করে নাম, সেটা হচ্ছে ভেরিয়েবল। আর সেকেন্ড হচ্ছে যে যেহেতু সেল, তাহলে এর কি হচ্ছে এর উপরে যদি আমি কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন করি, বা আগে a ইকুয়াল 5 ছিল, আমি পরবর্তীকালে লিখলাম a ইকুয়াল 6, তাহলে কি হলো আগের যে ভ্যালুটা ছিল সেটা 6 দিয়ে রিপ্লেসড হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভ্যালুটা আমার চেঞ্জেস হয়ে যাচ্ছে। সো তার মানে ভেরিয়েবল মানে হচ্ছে ইট ইজ এ নেম অফ এ মেমোরি লোকেশন, এবং তার সাথে কি না এই পার্টিকুলার ভেরিয়েবলটার উপরেতে তুমি যদি কোনো অ্যারিথমেটিক অপারেশন করো বা কোনো একটা অ্যাসাইনমেন্ট অপারেশন যদি করো, তাহলে কি হবে তার ভ্যালুটা চেঞ্জেস হবে। সো দ্য ভ্যালু উইল ভ্যারি। ওকে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরিয়েবল। এইবার ভালো করে ভেবে দেখো, তোমরা যদি যখন কোনো প্রোগ্রাম করবে ইন ফিউচার, তাহলে তোমাকে ধরো আমি যদি বলি যে দুটো নাম্বার নিয়ে তুমি যোগ করবে, তাহলে তোমাকে কি করতে হবে, দুটো নাম্বার নিতে হবে, তারপরে কি করবে এই দুটো নাম্বারকে তুমি যোগ করবে, করে তার একটা যোগফল হবে, সেটা তুমি কি করবে আরেকটা ভেরিয়েবলের মধ্যে তুমি স্টোর করবে, এবং সেটাই হবে তোমার আলটিমেট রেজাল্টটা। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে বলি যে দুটো নাম্বারকে যোগ করো, তাহলে তোমাকে ফার্স্ট দুটো নাম্বার নিতে হবে, তাই তো? যদি কম্পিউটারেতে তুমি করো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো নাম্বারকে তুমি কি করে স্টোর করবে, কোথায় স্টোর করবে? স্টোরিংটা হবে হচ্ছে আমার প্রাইমারি মেমোরিতে, মিনস রাদার তোমার মেন মেমোরি মানে র্যামেতে স্টোর হবে। এবার র্যামেতে তুমি যখনই দুটো নাম্বার স্টোর করবে, তাহলে আমার দুটো সেল লাগবে,
তাহলে দুটো সেল লাগা মানে ধরো সে এই সেলটা লাগছে আর এই সেলটা লাগছে, এই যে দুটো সেল যদি আমার লাগে তাহলে এই দুটো সেলের নাম আমাকে দিতে হবে। তো ধরো এই সেলটার নেম হচ্ছে সি আর এই সেলটার নেম হচ্ছে ডি, তাহলে সি তে আমি একটা ভ্যালু স্টোর করলাম 3 আর একটা ভ্যালু স্টোর করলাম 4। এবার আমি লিখছি যে সে ই ইকুয়াল সি প্লাস ডি, তাহলে ই হচ্ছে আর একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ধরো এই লোকেশনেতে, তাহলে এই দুটোর নাম্বারের মধ্যে এই দুটোর মধ্যে যা ভ্যালু আছে সেটা যোগ করে এই ইতে স্টোর হবে। ঠিক আছে, তো এটা গেল প্রথমবার। পরের বার যখন আমি এই সেম জিনিসটাকে যদি আরো অন্য দুটো নাম্বারের জন্য যোগ করতে চাই, তাহলে আমি আবার নতুন ভাবে চালাবো এটাকে। তাহলে তখন কি হবে, তখন নট নেসেসারিলি যে সি আর ডি এই পার্টিকুলার মেমোরি লোকেশনেতেই থাকবে, এই যে যতগুলো অ্যাভেলেবল স্পেস আছে যে কোনো জায়গাতে সি আর ডি আবার চলে যেতে পারে, বিকজ ইটস র্যান্ডাম। ওকে, আর এইটার ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে এই যে ডিউ টু দিস র্যান্ডামনেস, তাহলে মানে কি কোনো স্থিরতা নেই এদের যে এই লোকেশনে রয়েছি মানে আমরা সারা জীবন এই লোকেশনেই থাকবো, এই ব্যাপারটা নয়। এরা প্রত্যেকবার তাদের যে লোকেশন চেঞ্জ করতে পারে, এবং লোকেশন চেঞ্জ করলে কি হবে, তাদের অ্যাড্রেস চেঞ্জ হবে। ধরো তুমি এখন একটা পার্টিকুলার বাড়িতে রয়েছো, তার একটা অ্যাড্রেস আছে। এখন ধরো তুমি সেই বাড়িতে নেই, তুমি চেঞ্জ করেছো, ধরো পাশের তোমার ফ্রেন্ডের বাড়িতে আসো, ধরো সেখানেতেই তুমি পার্মানেন্টলি থাকছো। তাহলে আমি এখন তোমার অ্যাড্রেস কি বুঝবো, নিশ্চয়ই পুরোনোটা না, নতুনটা। তাহলে আমি যদি তোমার ওই অ্যাড্রেসে কোনো একটা চিঠি পাঠাই, তাহলে সেই চিঠিটা তুমি কখনো পাবে না, কারণ যেহেতু তুমি তোমার অ্যাড্রেস পাল্টেছো। তাহলে আমি যদি বাই নেম তোমাকে করি, তাহলে তো যে কেউ বলতে পারবে যে ওই পার্টিকুলার অ্যাড্রেসে গিয়ে যদি আমি ডেটাটা না পাই, আমি যদি বাই নেম জিজ্ঞেস করি, তখন যে কেউ বলতে পারেন যে না, ও এখন এই বাড়িতে থাকে না, পাশের এই বাড়িটাতে থাকে। সো এই জন্য আমরা এইখানেতেও নেম ইউজ করছি। কেন? তার কারণ এই লোকেশন গুলো চেঞ্জ হতে পারে প্রত্যেকবার তুমি যখন কোনো কিছু রান করবে, প্রোগ্রাম রান করবে রাদার। ঠিক আছে, তো তাহলে আমরা যদি একটা নাম্বার নিয়ে কাজ করি, বা রাদার নাম্বার না বলে আমি যদি ডেটা বলি, একটা ডেটা নিয়ে কাজ করি বা দুটো ডেটা নিয়ে কাজ করি কি তিনটে ডেটা নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, কিন্তু সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হবে যে যদি আমাদের কাছে একটা লার্জ নাম্বারস অফ ডেটা যদি থাকে, সে ধরো 100টা ডেটা, কোনোবারে আমি 100টা ডেটা নিয়ে কাজ করব, কোনোবারেতে আমি 150টা ডেটা নিয়ে কাজ করব, কোনোবারেতে আমি ধরো সে 200টা ডেটা নিয়ে কাজ করতে চাইছি। এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো যে যদি আমি ভেরিয়েবল নিয়ে কাজ করি, তাহলে আমাকে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সো ইট টেকস আ লট অফ টাইম। আমি যদি 200টা ডেটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে 200খানা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সো ইট টেকস আ লট অফ টাইম। ঠিক আছে, এবং তারা এই 200টা যে নাম্বার, তারা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনেতে তোমার থাকতে পারে, রাইট? এইবার আমাদেরকে কি করতে হবে, যখন এইরকম একটা হিউজ কালেকশন অফ ডেটা যদি থাকে, ধরো আমি যদি একটা এক্সাম্পল বলি, ধরো তোমার একটা পড়ার টেবিল আছে, বুক টেবিল আছে, যেখানে রিডিং টেবিল রাদার তোমার আছে। তোমাকে কেউ একটা বই দিল, তুমি রিডিং টেবিলেতে রেখে দিলে, যা হোক করে তুমি রাখলে। দুটো বই দিল, তুমি যা হোক করে রাখলে। কিন্তু কেউ যদি তোমাকে 50টা বই এনে দেয় এবং সেইখান থেকে তোমাকে পড়তে যদি হয়, তাহলে তখন তুমি কি করবে? নিশ্চয়ই তুমি যে কোনো ভাবে বইটাকে রাখতে পারবে না, তোমাকে সেই বইগুলোকে প্রপারলি ওই রিডিং টেবিলেতে খুব ভালো করে গুছিয়ে রাখতে হবে। সো ধরে নাও ওই রিডিং যে টেবিলটা, সেই টেবিলটা হচ্ছে এখানে রেসপেক্টে তোমার র্যাম বা মেন মেমোরি। এবার তোমার এই যে যখন একটা লার্জ নাম্বার অফ বুকস আসছে, তো তুমি কি করবে? নিশ্চয়ই আগে একটা দুটো বই এলে যেভাবে রাখতে, নিশ্চয়ই 50টা বই এলে নিশ্চয়ই তুমি ওই যে কোনো ভাবে রাখতে পারবে না। তুমি নিশ্চয়ই একটা অর্গানাইজড ওয়ে খুঁজবে, যেভাবে আমি রাখি যাতে করে পড়ার সময় আমার যে বইটা লাগবে সেই বইটা যাতে আমি খুব তাড়াতাড়ি পেতে পারি। এই তাড়াতাড়িটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট মিনস আমি মিনিমাম টাইমে পেতে পারি। এবং কি করব না, এই মিনিমাম টাইমে যদি আমাকে পেতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে সেটাকে অর্গানাইজ করতে হবে প্রপারলি। আমি যে কোনো ভাবে ডেটাটাকে রেখে দিতে পারবো না। সো এইখানেতে তোমার ডেটা স্ট্রাকচার কি করছে
না ডেটা স্ট্রাকচার হচ্ছে তোমার সেই জায়গাটাকে রেফার করছে যেখানেতে তোমার যদি লার্জ কালেকশন অফ ডেটা থাকে তাহলে তুমি সেটাকে মেন মেমোরিতে কিভাবে অর্গানাইজ করবে। ঠিক আছে, সো ডেটা স্ট্রাকচার সেই জন্য কি করে না রেফার্স টু দ্য অর্গানাইজেশন অফ দ্য ডেটা ইন মেন মেমোরি। তোমার যে মেন মেমোরি আছে মানে যেখানেতে তুমি ডেটাগুলোকে রাখবে এবং যেখান থেকে তুমি তোমার প্রোগ্রাম রান করবে ইন ফিউচার, তাহলে সেইখানেতে তুমি কিভাবে সেই ডেটাগুলোকে অর্গানাইজ করবে। সো when there are large number of data, কারণ যদি আমার কাছে একটা দুটো ডেটা থাকে আমি রাখতে পারি, যেটা আমি রিডিং টেবিলের ক্ষেত্রে বললাম যে যদি একটা কি দুটো বই থাকে তুমি ইজিলি রেখে দেবে, বাট যদি তোমার কাছে এখন 50টা বই চলে আসে যেটা তোমাকে এক্সামের সময় হয়তো পড়তে হবে, তাহলে তুমি কি করবে? তুমি নিশ্চয়ই হ্যাপাজার্ডলি সেগুলোকে রাখতে পারবে না। ইউ নিড এ প্রপার অর্গানাইজেশন অফ দোজ বুকস। ওকে, তো সেইটাই এখানেতে করতে হবে। সো when there are large number of data that are to be handled, ওকে, তখন আমাদের এই ডেটা স্ট্রাকচারের জায়গাটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এফিসিয়েন্ট স্টোরিং অ্যান্ড রিট্রিভিং ডেটা টু মিনিমাইজ দ্য অ্যাক্সেস টাইম। তুমি বইটাকে রেখে দিয়েছো, ধরো যা হোক ভাবে তোমার কাছে 50টা বই এসে তুমি রেখে দিয়েছো, এখন তোমার কোন একটা পার্টিকুলার টপিকের বই লাগবে, তুমি সেই বইটাকে কিভাবে খুব কম টাইমে রিট্রিভ করবে? ঠিক আছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমার পরীক্ষার সময় তোমার বইটা লাগবে, তখন যদি তুমি এখন পুরো খুঁজতে বসো বইটা কোথায় রেখেছি সো ইট উইল টেক আ লট অফ টাইম। সো টাইম ইজ আ কনস্ট্যান্ট হিয়ার। ওকে, সো আমরা কি করব, সেই জন্য মেইন যেটা ফোকাস করব ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমার কাছে প্রচুর ডেটা আছে, তাহলে প্রচুর যদি ডেটা থাকে সেটাকে আমরা কিভাবে অর্গানাইজ করব মেন মেমোরিতে, সেইটা এক নম্বর। আর সেকেন্ড হচ্ছে এই যে অর্গানাইজেশনটা যেটা আমি বলছি সেই অর্গানাইজেশনটা কি ইন টার্মস অফ এফিসিয়েন্ট স্টোরিং অ্যান্ড রিট্রিভিং। ওকে, এফিসিয়েন্সি মানে কি না আমি কত কম টাইমেতে এমন ভাবে ডেটাটাকে অর্গানাইজ করে রাখি যাতে করে খুব কম টাইমে আমি সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো এফিসিয়েন্ট স্টোরিং অ্যান্ড রিট্রিভিং ডেটা টু মিনিমাইজ দ্য অ্যাক্সেস টাইম। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি ডেটা স্ট্রাকচারের তোমার ডেফিনেশন। ওকে, আর এখানেতে যেটা মেন এটা রাখবে সেটা হচ্ছে মিনিমাইজ দ্য অ্যাক্সেস টাইম। ওকে, সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি এফিসিয়েন্ট স্টোরিং। ওকে, যে তুমি কত কম সময়ে বা এমন ভাবে অর্গানাইজ করো যাতে করে খুব কম সময়ে ডেটাটা স্টোর হয়ে যাবে এবং যখন তুমি অ্যাক্সেস করবে সেটাও কিন্তু খুব কম সময়ে তুমি অ্যাক্সেস করবে বা ডেটাকে মেন মেমোরি থেকে রিট্রিভ করতে পারবে। ওকে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি রেফার্স দ্য ডেটা স্ট্রাকচার। ওকে, তার মানে আমরা পুরোটাই এখানেতে যেটা কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে পুরোটাই যে আমার কাছে লার্জ নাম্বার অফ ডেটা আছে এবং সেটা আমাদেরকে মেন মেমোরিতে রাখতে হবে, রাইট? সেটা এবার আমরা আস্তে আস্তে দেখব। ওকে, ওকে, সো টাইপস অফ ডেটা স্ট্রাকচার। ওকে, তাহলে এই যে আমি বললাম যে আমার কাছে লার্জ নাম্বার অফ ডেটা রয়েছে এবং সেটাকে আমরা কিভাবে মেন মেমোরিতে অর্গানাইজ করব। সো দ্য অর্গানাইজেশন অফ দ্য ডেটা। ওকে, সো বেসড অন দিস অর্গানাইজেশন অফ দ্য ডেটা, এই ডেটা স্ট্রাকচার মিনস যে অর্গানাইজেশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে তোমার লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, এই দুটো পার্টে আমরা ভাগ করতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। আমি আসছি, ধরো আমার কাছে এখানেতে 3টে ডেটা আছে। ওকে, সো তার মধ্যে একটা ডেটা হচ্ছে সে 20। ওকে, সো দিস ইজ দ্য এলিমেন্ট। এবার লিনিয়ার আর নন লিনিয়ার এই অর্গানাইজেশনটা বুঝতে গেলে আমাদেরকে আগে এই জায়গাটা বুঝতে হবে, দুটো টার্ম, একটা হচ্ছে প্রিডিসেসর মানে পূর্বসূরি, আর একটা হচ্ছে সাকসেসর মানে উত্তরসূরি, রাইট? আচ্ছা, এবার এই যে 20 যে এলিমেন্টটা আমি এখানেতে নিয়েছি, তাহলে 20 ঠিক আগে যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে 20 প্রিডিসেসর এলিমেন্ট। ওকে, তার মানে 15 হচ্ছে প্রিডিসেসর অফ 20। ওকে, আর 30 হচ্ছে
ঠিক তার যে পরের এলিমেন্টটা সেটা হচ্ছে কি না সাকসেসর এলিমেন্ট অফ 20। ওকে, তাহলে প্রিডিসেসর বুঝতে পেরেছো, সাকসেসর বুঝতে পেরেছো। ঠিক আছে, এই টার্মটা কিন্তু বোঝাটা খুব দরকার। ওকে, আচ্ছা এইবার আমরা আবার এই আগের জায়গাটাতে ফিরে যাই। এই জায়গাটাতে দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি বলছে, হোয়ার ইচ এলিমেন্ট, মানে এমন একটা অর্গানাইজেশন যেখানে কি হচ্ছে না প্রত্যেকটা এলিমেন্টের কি থাকবে, অ্যাটমোস্ট মানে অত্যধিক একটাই তোমার প্রিডিসেসর থাকবে অথবা একটাই সাকসেসর থাকবে। ঠিক আছে, একের বেশি কিন্তু থাকবে না। ঠিক আছে, সো যেমন তার এক্সাম্পল হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এই এটা। ওকে, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ। আমি আসছি এতে। ধরো এইখানেতে আমি যদি এক্সাম্পলটা দিই, এই যে এইখানেতে আমি যে এক্সাম্পলটা এখানেতে দিয়েছি, এখানেতে দেখো আমি জাস্ট এই জায়গাটুকুকে হাইলাইট করছি। দেখো এই জায়গাটা যদি আমি দেখাই, দেখো এখানে আমার কাছে 5টা ডেটা আছে। ঠিক আছে, এবং এমন ভাবে ডেটাটা রাখা আছে, দেখো যে কোনো এলিমেন্ট যদি তুমি কনসিডার করো তার একটা প্রিডিসেসর, যদি আমি 7 কে ধরি তাহলে 7 এর প্রিডিসেসর হচ্ছে 8 আর সাকসেসর হচ্ছে 6। আমি যদি 6 কে ধরি তাহলে তার প্রিডিসেসর হচ্ছে 7, সাকসেসর হচ্ছে 9। আমি যদি 9 কে ধরি তাহলে তার প্রিডিসেসর হচ্ছে 6 আর সাকসেসর হচ্ছে 12। এখন মজার জায়গা হচ্ছে এই 12কে নিয়ে আর 8কে নিয়ে। কেন মজার জায়গা সেটা হচ্ছে 12 যদি আমি ধরি, দেখো 12 এর ক্ষেত্রে অ্যাটমোস্ট 1 প্রিডিসেসর আছে বাট সাকসেসর তো নেই। আবার যদি আমি 8কে দেখি, 8, তার দেখো একটা সাকসেসর আছে বাট প্রিডিসেসর নেই। বুঝতে পেরেছো? সেই কারণেতেই যদি দেখো একটা এক্সাম্পল আমি যদি তোমাদের দেখাই, তো আচ্ছা আচ্ছা এইখানেতে দেখো আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছি যে 8 আর 12 এই দুটো এলিমেন্টের ক্ষেত্রে দেখো 12র ক্ষেত্রে প্রিডিসেসর এলিমেন্ট হচ্ছে 9, বাট 12র ক্ষেত্রে কিন্তু কোনো সাকসেসর নেই। ঠিক আছে, আর একটা হচ্ছে যে 8 যদি আমি দেখি, 8-এর ক্ষেত্রে সাকসেসর হচ্ছে 7 বাট প্রিডিসেসর নেই। সেই কারণেই দেখো আমরা বলেছি এখানেতে লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে কি না এভরি এলিমেন্ট হ্যাজ অ্যাট মোস্ট 1 প্রিডিসেসর and 1 successor except the first and last element. So that is the important. Okay, linear data structure মানে লিনিয়ারলি যে রিপ্রেজেন্ট করছি এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে কি না এই যে প্রপার্টিটা যেখানেতে প্রত্যেকটা এলিমেন্টের তোমার কি থাকতে পারে, অ্যাটমোস্ট 1 প্রিডিসেসর থাকতে পারে অথবা অ্যাটমোস্ট 1 সাকসেসর থাকতে পারে, যেটা আমি একটু আগে দেখালাম। এই জায়গাটাতে দেখো এই যে where each element may have at most 1 predecessor, এবং এই যে ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্টের ক্ষেত্রে যে প্রিডিসেসর, ফার্স্ট এলিমেন্টের ক্ষেত্রে প্রিডিসেসর নেই আর লাস্ট এলিমেন্টের ক্ষেত্রে সাকসেসর নেই, সেই জন্যই এই অর কথাটা দেওয়া আছে।
ঠিক আছে, এই জন্য এই অর কথাটা আমরা দিয়ে রেখেছি। ওকে, তাহলে তার এক্সাম্পল কি, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ এটসেট্রা। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কোনটা না, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে যেখানেতে তোমার কি হয়েছে, হোয়ার ইচ এলিমেন্ট মে হ্যাভ মোর দ্যান ওয়ান প্রিডিসেসর, অর এখানে আবার একটা অর দেওয়া আছে, মোর দ্যান ওয়ান সাকসেসর। ওকে, তার মানে একের বেশি প্রিডিসেসর থাকতে পারে অথবা একের বেশি তোমার সাকসেসর থাকতে পারে, সেইটা হচ্ছে তোমার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, তার একটা এক্সাম্পল দেখো এখানেতে, যদি এইটা দেখি, এখানেতে দেখো আমি যদি 15 এই এলিমেন্টটাকে ধরি, তাহলে তার দুটো সাকসেসর হচ্ছে 20 আর 30। ওকে, আবার যদি আমি 30 কে ধরি, তার দুটো সাকসেসর এলিমেন্ট হচ্ছে 35, 38। সো এমন ভাবে ডেটাগুলোকে অর্গানাইজ করা আছে যেখানে প্রত্যেকটা ডেটার তোমার কি হয়েছে, মোর দ্যান ওয়ান সাকসেসর তোমার রয়েছে। ঠিক আছে, সো আমাদের কিন্তু দুটোই, যে প্রিডিসেসরও থাকতে হবে মোর দ্যান ওয়ান এবং সাকসেসরও থাকতে হবে মোর দ্যান ওয়ান, ব্যাপারটা কিন্তু এটা নয়, ব্যাপারটা হচ্ছে অরে আছে। তার মানে মোর দ্যান ওয়ান প্রিডিসেসরও থাকতে পারে, আবার মোর দ্যান ওয়ান সাকসেসরও থাকতে পারে। সো দিস কাইন্ড অফ যে অর্গানাইজেশনটা, সেটা হচ্ছে আমার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার অর্গানাইজেশন। ওকে, ওকে, সেটাই অ্যাকচুয়ালি এখানেতে আমরা বলেছি। সো হোয়ার ইচ এলিমেন্ট মে হ্যাভ মোর দ্যান ওয়ান প্রিডিসেসর অর মোর দ্যান ওয়ান সাকসেসর। সো এক্সাম্পল কি, ট্রি, গ্রাফস এটসেট্রা। ওকে, এইখানেতে যে আমি এক্সাম্পলটা দেখিয়েছি, এই যে এটা এটা হচ্ছে একটা ট্রি এর এক্সাম্পল। ওকে, সো দিস ইজ আ ট্রি, দিস ইজ ট্রি, রাদার বাইনারি ট্রি। কেন বাইনারি? তার কারণ প্রত্যেকটা নোডের মানে প্রত্যেকটা এলিমেন্টে দুটো করে চিলড্রেন আছে। ওকে, আর 20-র ক্ষেত্রে কোনো চিলড্রেন নেই। ওকে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রি আর রাদার বাইনারি ট্রি। ওকে, ওকে, সো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা মেনলি যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে। ওকে, সো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যারে। ওকে, সো অ্যারে কি না, অ্যারে ইজ আ কালেকশন অফ হোমোজিনিয়াস কন্টিগুয়াস মেমোরি সেলস। এর মানেটা কি? এর মানে হচ্ছে, তার মানেতে ইটস আ কালেকশন। ওকে, তাহলে আমরা কি করি, আমরা এই যে আমাদের যে আচ্ছা, তাহলে অ্যারে কি না, ইটস আ কালেকশন অফ কন্টিগুয়াস হোমোজিনিয়াস সেলস। হোমোজিনিয়াস মানে, আগে বলি যে কালেকশন, তার মানে কি আমার যে এই যে প্রাইমারি মেমোরি বা মেন মেমোরিটা যেটা রয়েছে এখানেতে, মানে র্যাম, ঠিক আছে, সেটা তো এরকম 2D স্ট্রাকচারের একটা, মানে তোমার এরকম রেক্ট্যাঙ্গুলার শেপের, যেখানে অনেকগুলো সেলস আছে। ঠিক আছে, এইবার অ্যারে মানে হচ্ছে, ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়েছিল না, এখানে একটা ডেটা থাকছে, এখানে একটা ডেটা থাকছে, এখানে একটা ডেটা থাকছে, এরকম ভাবে, এবং প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট নেম আমরা ইউজ করছিলাম। অ্যারের মানে হচ্ছে যে তোমার এই রকম একটা পার্টিকুলার ব্লক অফ সেলস যদি আমি নিই এটাকে, তাহলে ইটস এ কালেকশন। সো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা সেলের কালেকশন, যেটা কি কন্টিগুয়াস মানে পর পর। কন্টিগুয়াস কথার মানে হচ্ছে পর পর। তার মানেতে এটাকেই যদি আমি একটু এলাবোরেটলি এখানেতে করি, তার মানেতে ঠিক ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। ওকে, 1 2 3 4 5 6 এইরকম ধরো তোমার দাঁড়াচ্ছে। তাহলে ইটস এ কালেকশন অফ কন্টিগুয়াস সেলস। তার মানে কন্টিগুয়াস কথার মানে হচ্ছে এই অ্যাড্রেস যদি 1000 হয়, এটা হচ্ছে সে 1001, এটা হচ্ছে 1002, এটা হচ্ছে 1003, এটা হচ্ছে 1004, এটা হচ্ছে 1005। ওকে, দিস ইজ 5 অ্যাকচুয়ালি, সো 1005। সো কন্টিগুয়াস মিন্স পর 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 থাকবে।
আর হোমোজিনিয়াস কথার মানে কি? হোমোজিনিয়াস মানে যদি এখানে তুমি নাম্বার স্টোর করো তাহলে নাম্বারই থাকবে, অন্য কিছু কিন্তু থাকবে না। ওকে, সো দিস ইজ অ্যারে, দিস ইজ অ্যারে। ওকে, সো ইটস এ কালেকশন অফ হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কথার মানে হচ্ছে সেম টাইপ অফ ডেটা তোমার স্টোর হবে। ওকে, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে পরপর। ওকে, সো সো মেমোরি সেল। ওকে, সো এইটা হচ্ছে একটা অ্যারে এক্সাম্পল। সো অ্যারে ইজ আ কালেকশন অফ হোমোজিনিয়াস কন্টিনিউয়াস সেলস। ওকে, এখন বেসড অন দ্য অর্গানাইজেশন অফ দ্য ডেটা ইট ইজ অফ টু টাইপস। ওকে, একটা হচ্ছে তোমার ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যেটাকে আমরা বলি 1D, আর একটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে হুইচ ইজ কল্ড 2D। ওকে, আচ্ছা, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারে? ফার্স্ট হচ্ছে ইটস এ ফিক্সড সাইজ, মানে তোমাকে আগে থেকে বলে দিতে হবে যে তুমি কতগুলো ডেটা নিয়ে কাজ করতে চাও। তুমি বললে 10টা, তাহলে কি হবে না, ওই যে পরপর যে সেল আমি দেখালাম একটু আগেতে, ওখানে কি হবে, পরপর তোমার মেমোরিতে 10টা সেল পরপর পরপর অ্যালোকেট হবে। ঠিক আছে, খুব পরপর মানে কন্টিনিউয়াস। এবং তুমি যখন ডেটাটা রাখবে সেটা কিন্তু সেম টাইপের ডেটা তুমি রাখবে। যদি নাম্বার রাখো তাহলে নাম্বারই রাখবে, যদি তুমি মনে করো যে না আমি অ্যালফাবেটস রাখবো তাহলে পরপর পরপর অ্যালফাবেটসই থাকবে। ঠিক আছে, তাহলে নাম্বার আর অ্যালফাবেটস কিন্তু একসাথে ইন কম্বিনেশনে আসবে না। ঠিক আছে, তাহলে কিন্তু হোমোজিনিয়াস ব্যাপারটা হলো না। ওকে, আচ্ছা, সো ইটস এ ফিক্সড সাইজ। ওকে, সো তুমি যখন ডিক্লেয়ার করবে অ্যারে তাহলে তখনই কিন্তু তোমাকে তার সাইজটা বলে দিতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ARR of 5. ওকে, for example ARR of 5, so creates an array of size 5, right? Homogeneous elements থাকবে, তার মানে all elements in the array must be of the same type, same টাইপের ডেটা থাকতে হবে। ইন্ডেক্স অ্যাক্সেস, আচ্ছা ইন্ডেক্স অ্যাক্সেসের এক্সাম্পল কিরকম না, আমরা তো বলেছি যে ইটস এ কালেকশন অফ কন্টিনিউয়াস হোমোজিনিয়াস সেলস, তার মানে এইরকম হচ্ছে। তার মানে এটাকে যদি আমি বলি ARR, আর এটা যদি 1000 হয়, এটা 1001, এটা 1002, এটা 1003, এটা 1004, এই যদি অ্যাড্রেস হয়, আর ইন্ডেক্স এখানে থাকে, এটা হচ্ছে সে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ধরো এই হচ্ছে ইন্ডেক্স। তাহলে এখানেতে ধরো 5 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 3 আছে। তাহলে আমি যদি বলি ARR of 2, তার মানে 2 নম্বর ইন্ডেক্স, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইন্ডেক্স। ওকে, তার মানে অ্যারের 2 নম্বর ইন্ডেক্সেতে কি ভ্যালু আছে সেটা হচ্ছে তোমার 7। ওকে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্ডেক্স অ্যাক্সেস। ওকে, তার মানে আমি যদি বলি যে P ইকুয়াল ARR 2, তার মানে P ইকুয়াল 7। ওকে, আবার উল্টো জিনিস, আমি যদি বলি যে ARR of 2 তে আমি 3 রাখবো, তাহলে কি হবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এই 7 যেটা আছে, এই 7টা রিপ্লেসড হবে হয়ে তোমার এই 3টা এখানে গিয়ে অ্যাসাইন্ড হবে। ওকে, এই জায়গাটাতে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ইন্ডেক্সড অ্যাক্সেস। ওকে, ওকে, সো ARR 1 gives the first element and ARR n gives the last. ওকে, তার মানে এখানেতে কি হচ্ছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি n equal 5, রাইট? ওকে, and efficient access, so accessing any element using index takes constant time মানে জাস্ট একটা টাইম, ধরো 1 ইউনিট অফ টাইম তোমার লাগছে। ওকে, রাইট? কেন? তার কারণ ARR 4 ধরো ডিরেক্টলি gives the fourth element, ঠিক এখানে যেরকম ARR of 2 gives the second element, এরকম দিচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার অ্যারের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আচ্ছা, এইবার যে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলছি, সো ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোরস আ ফিক্সড সাইজ সিকোয়েন্স। কারণ অ্যারে ডেফিনেশনেতেই আমরা প্রথমে বলেছিলাম ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যে ইটস এ ফিক্সড সাইজ, তাহলে সাইজটা তোমাকে যখন তুমি
অ্যারে ডিক্লেয়ার করছো সেই সময় তোমাকে বলে দিতে হচ্ছে। সো ইটস এ ফিক্স সাইজ সিকোয়েন্স অফ এলিমেন্টস অফ দ্য সেম ডেটা টাইপ, ওকে, ইন কন্টিগুয়াস মেমোরি লোকেশনস, রাইট? ওকে, কিভাবে রিপ্রেজেন্ট করবে? রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম ভাবে, ওকে, যে ARR অফ ম্যাক্সিমাম সাইজ, এইটা যে তুমি কতটা করতে চাও। এখন এখানে একটা বলার জায়গা, সেটা হচ্ছে যে এই যে আমি যে পরপর ডেটা স্টোর করছি, তার মানে আমরা যখন ভেরিয়েবল করতাম তখন ডিফারেন্ট নেম করতাম, ABCD। ভালো করে ভেবে দেখো, যদি 4টে ভেরিয়েবল আমি করি ABCD, এবং এরা কি করবে, আমার যে মেন মেমোরি, সেই মেন মেমোরিতে কি করবে, এরা ডিফারেন্ট লোকেশন অ্যালোকেট করবে। ধরো সে এটা হচ্ছে A, এখানে স্টোর হয়েছে, এখানে হচ্ছে সে B, এখানে C, এখানে D, এরকম ভাবে স্টোর হয়েছে। সো ইটস এ হ্যাপাজার্ড, ওকে, এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়াল। এখন অ্যারে তুমি যখন করছো, সো অ্যারের ক্ষেত্রে আমি কি বলেছি, যে এটা একটা কালেকশন অফ মেমোরি সেলস, এবং সেই মেমোরি সেলস গুলো কি হবে, পরপর সাজানো থাকবে। তার মানে আমি যদি এইটাকে বলি, সো দিস ইজ অ্যান অ্যারে, যদি আমি বলি যে এটা হচ্ছে আমার ARR, আর সেল সংখ্যা 1 2 3 4 5 6, ওকে, সো ARR অফ 6 আমি যদি বলি, সো তার মানে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 6, ওকে, আর এরা প্রত্যেকে পরপর কন্টিনিউয়াস, ওকে। তার মানে অ্যাকচুয়ালি কি হলো, যে যখন আমার কাছে লার্জ নাম্বার অফ ডেটা থাকছে, তাহলে আমি কিন্তু অ্যাকচুয়ালি ভেরিয়েবলই কনসিডার করছি, বাট ইন অ্যানাদার ফর্ম, ওকে, যেটা আমরা বলছি অ্যারে। সো তার মানে অ্যারে অফ 6 মানে দেখো 6টা সেলই অ্যালোকেট হচ্ছে এই 6টা ডেটাকে স্টোর করার জন্য, কিন্তু আমাকে 6টা ডিফারেন্ট নেম, যদি আমি ভেরিয়েবল ইউজ করতাম তাহলে আমাকে 6টা ডিফারেন্ট নেম ইউজ করতে হতো। আমি যদি 100টা ডেটা নিয়ে কাজ করতাম তাহলে আমাকে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো। হয় না, আমি যদি এখন এই অ্যারে দিয়ে 100টা নাম্বার করতে চাই, তাহলে আমি সিম্পল লিখবো ARR অফ 100। তার মানে আমার কাছে 100টা পরপর সেলস চলে আসবে। তার মানে দেখো যে কতটা এফিসিয়েন্ট ওয়েতে চলে এলো, এবং সেই ডেটাগুলো কিন্তু হ্যাপাজার্ড ওয়েতে না, সেগুলো কন্টিনিউয়াস মেমোরি সেলসে রয়েছে। তাহলে আমি যদি একবার জানি যে এই অ্যারেটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে মেমোরি, তাহলে কিন্তু আমি বাকিগুলোকে পরপর অ্যাক্সেস করে নিতে পারবো, রাইট? সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস অ্যারে, ওকে। সো আমি একটা এক্সাম্পল এখানেতে দেখিয়েছি, ARR অফ 5। সো ইন্ডেক্স অ্যাক্সেস, সো এইটা হচ্ছে তোমার মেন অ্যারে, যেখানেতে তোমার 5টা এলিমেন্ট রয়েছে, আর ইন্ডেক্স 1 এ আছে 10, ইন্ডেক্স 2 তে আছে 20, ইন্ডেক্স 3 তে আছে 30, ইন্ডেক্স 4 এ আছে 40, ইন্ডেক্স 5 এ আছে 50, ওকে। সো ইচ আইটেম ইজ অ্যাক্সেসড বাই ইটস ইন্ডেক্স, ওকে, স্টার্টিং ফ্রম 1 এখান থেকে। সো অ্যারে 2 উড গিভ 20, ওকে। সো 2 নম্বর ইন্ডেক্সে যেটা আছে তার মানে সেটা হচ্ছে 20, ওকে। সো দিস ইজ ভেরি ট্রিভিয়াল, ওকে। এইটা মেইন যেটা বলার জায়গা। আচ্ছা, এইবার এই 1D এতে একটা জিনিস বলতে চাই। তাহলে এই হচ্ছে আমার অ্যারে, সো ইটস এ কালেকশন অফ কন্টিগুয়াস হোমোজিনিয়াস সেলস, এবং এর ইন্ডেক্স আছে, দেখো ভালো করে, 1 2 3 4 5 6 করে 7 পর্যন্ত রয়েছে। সো সাইজ অর লেন্থ যাই বলো না কেন, সেটা হচ্ছে 7, ওকে, এটার ক্ষেত্রে, ওকে। এইবার একটা জিনিস দেখো, তাহলে এই যে প্রত্যেকটা যে সেলস রয়েছে মেমোরিতে অ্যালোকেট করছে, তাহলে প্রত্যেকটা সেলের একটা করে অ্যাড্রেস তোমার থাকবে। এইবার দেখো এখানে তো রয়েছে 1000, তারপরেতে এখানে নেক্সট যে অ্যাড্রেসটা সেটা 1004, ওকে, তারপর একটা 1008, তারপর 1012, 1016, 1020, দেন 1024। এবার তোমরা মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি তো বললেন কালেকশন অফ কন্টিগুয়াস হোমোজিনিয়াস সেল, তাহলে 1000-এর পর মানে 1000-এর পর 1001 না হয়ে 1004 হলো কেন, এটা 1008 হলো কেন? এইখানে তো একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে তুমি যখন কোনো একটা ডেটা স্টোর করছো মেমোরিতে, সেই ডেটা তো একটা স্পেস নেবে মেমোরিতে। আমরা যখন ওটা 1000, 1001, 1002 এরকম ভাবে অ্যাড্রেস গুলো লিখছিলাম, আমরা ধরে নিচ্ছিলাম যে সেগুলো ওই 1 ইউনিট করে জায়গা মেমোরিতে নিচ্ছে, কিন্তু রিয়াল সিনারিওতে কিন্তু সবসময় সেটা নয়। সেটাই বোঝানোর জন্য করলাম। ধরো আমরা এই যে এখানেতে নাম্বার গুলো নিয়েছি, এখানেতে এই যে 10 20 38 5 15 18 23, আমরা এইখানেতে একটা কথা কিন্তু মেনশন করেছি, সেটা হচ্ছে যে অ্যাজিউম ইচ এলিমেন্ট টেক্স 4 ইউনিট অফ মেমোরি
হুইচ ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড অ্যাজ ডাব্লিউ। ওকে, তার মানে প্রত্যেকটা মেমোরি এলিমেন্ট কি হচ্ছে না তোমার 4 ইউনিট করে স্পেস নিচ্ছে। তাহলে 1000 থেকে যদি শুরু হয় তাহলে প্রথমটা তোমার 4 ইউনিট স্পেস নিয়েছে, সেই জন্য পরের সেকেন্ড লোকেশনের অ্যাড্রেসটা হচ্ছে 1004। ওকে, থার্ড লোকেশনের অ্যাড্রেসটা হচ্ছে 1008। তারপরের যেটা হচ্ছে 4 নম্বর লোকেশন বা 4 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে অ্যাড্রেসটা 1012। এইরকম ভাবে গেছে। ওকে, আচ্ছা এইখানেতে একটা যেটা তোমাদের বোঝানোর দরকার সেটা হচ্ছে যে আমরা যদি কোনো পার্টিকুলার ইন্ডেক্সের লোকেশন জানতে চাই, মানে আমরা ধরো বলতে চাইছি হোয়াট ইজ দ্য লোকেশন, লোকেশন মিন্স অবভিয়াসলি অ্যাড্রেস, লোকেশন অফ সে ARR অফ 4, এইটা যদি আমরা জানতে চাই তাহলে এইটা আমরা কি করে বের করব? এইটা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই অ্যারেটার যে স্টার্টিং অ্যাড্রেস, সেই স্টার্টিং অ্যাড্রেসটা আমাদেরকে জানতে হবে। ওকে, সেই স্টার্টিং অ্যাড্রেসটাকে আমরা অনেক সময় বলি বেস অ্যাড্রেস। ওকে, তার মানেতে আমরা এখানেতে লিখছি বেস অ্যাড্রেস। ওকে, বেস অ্যাড্রেস অফ ARR, ঠিক আছে, ARR এর বেস অ্যাড্রেসটা প্লাস প্রত্যেকটা যে নাম্বার সেটা মেমোরিতে কতটা অ্যামাউন্ট অফ স্পেস নিচ্ছে, কতটা ইউনিট অফ স্পেস নিচ্ছে, ঠিক আছে, সেটা আমরা বলেছি যে এখানে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইনটু, তাহলে এবার এই যে 4 যদি যেতে হয়, এই 4 যেতে গেলে আমাকে তার আগে কতগুলো সেলকে ট্রাভার্স করে আসতে হবে, মানে কভার করে আসতে হবে, সেটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম 3। ওকে, তাহলে বেস অ্যাড্রেস অফ ARR মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অ্যাড্রেস অফ ARR অফ 0, সরি ARR অফ 1, ARR অফ 1 প্লাস ডাব্লিউ আমি বলেছি এখানে 4, সো 4 ইন্টু 3, তার মানেতে অ্যাড্রেস অফ ARR অফ 1 হচ্ছে 1000, তাহলে 1000 প্লাস 12 ইকুয়াল 1012। তাহলে দেখো এই যে ARR অফ 4 আমি বলেছি, ARR অফ 4 এর অ্যাড্রেস হচ্ছে 1012। তাহলে জেনারেলাইজ যদি আমি করি, যদি জেনারেলাইজড ফর্মুলাটা লিখি যে লোকেশন অফ ARR অফ I, যে কোনো একটা পজিশন I, ওকে, যেখানেতে তোমার কি হচ্ছে না I হচ্ছে 1 লেস দ্যান ইকুয়াল I লেস দ্যান ইকুয়াল n। ওকে, I এর ভ্যালুটা, তাহলে এটা কি হবে? এটা হবে লোকেশন অফ ARR I ইকুয়াল অ্যাড্রেস অফ ARR অফ 1, ওকে, প্লাস W into I minus 1. So this is the generalized formula. ওকে, এইটাতে তোমরা যদি ফেলো যে কোনো ইন্ডেক্সে পেয়ে যাবে। যেমন ধরো যদি আমি 6 বলি তাহলে I এর ভ্যালু হচ্ছে 6, তাহলে ARR অফ 1 হচ্ছে কত 1000, সো 1000 প্লাস 4 ইন্টু এখানেতে কত হচ্ছে 5 মাইনাস 1, ওকে, সরি 6 মাইনাস 1 5, সো 5 ইন্টু 4 20, সো দেখো ARR অফ 6 এর অ্যাড্রেস হচ্ছে 1020। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফর্মুলা। ওকে, যেটা দিয়ে তোমরা কি করবে না অ্যারের কোনো একটা এলিমেন্টের অ্যাড্রেস তোমরা বের করতে পারো, কোনো একটা পজিশনের। ওকে, এটা কেন বের করতে পারছো? শুধু ওই একটাই অ্যাডভান্টেজ যে যেহেতু তোমার ইটস আ কালেকশন অফ কন্টিগুয়াস সেলস, মেমোরি সেলস, ওকে, সেই কারণে অ্যাড্রেসগুলো পরপর রয়েছে। ওকে, সো এইটা হচ্ছে তোমার কিন্তু 1D অ্যারে। ওকে, যে কিভাবে আমরা কোন একটা পার্টিকুলার পজিশন বা ইন্ডেক্সের অ্যাড্রেস ক্যালকুলেট করব। ওকে, আচ্ছা এইবার যেটা দেখবো সেটা হচ্ছে যে 1D অ্যারেতে আমরা কিভাবে একটা নাম্বার আমরা ইনসার্ট করব বা কোন একটা আইটেম আমরা এই অ্যারের মধ্যে ইনসার্ট করব। ওকে, তো ধরো আমাদের কাছে এরকম একটা অ্যারে আছে যার সাইজ হচ্ছে 6। ওকে, তো তোমরা বুঝতেই পারছো এই আগের মতো যে একটা অ্যারে দেওয়া আছে এবং তার ইন্ডেক্স গুলো মেনশন করা আছে যে কোন ইন্ডেক্সে কি আইটেম আছে বা কোন কি নাম্বার আছে সেটা ওখানেতে লেখা আছে। সো এবার আমাদেরকে কি করতে হবে, 40 বলে আমরা একটা আইটেম নিয়েছি,
এই আইটেমটাকে আমাকে কি করতে হবে না ইন্ডেক্স 4 তে ইনসার্ট করতে হবে। এখন জায়গাটা হচ্ছে যে ইন্ডেক্স 4 অলরেডি একটা আইটেম কিন্তু আমার আছে 17। ওকে, তাহলে এইবার আমরা কি করব এখানেতে, সেটা হচ্ছে যে পুরো অ্যারে তো সাইজ 6, তাহলে আমরা কি করব ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে সাইজটাকে 1 বাড়াবো। তাহলে 6 ছিল 7 হলো, তাহলে কি হলো আমার এক্সট্রা একটা সেল এলো। ওকে, যেটা এই সেলটা। এবার এখানে আমরা কি করব না এই যেই এই সেলটা এলো আমরা কি করব 6 নম্বরেতে যে ডেটাটা ছিল সেটা 7-তে আমরা কপি করছি। ওকে, 5-এতে যেটা ছিল সেটা 6-এতে কপি করছি, 4-এতে যেটা ছিল সেটা 5-এতে কপি করছি। করার পরেতে কি হলো 4-এর যে জায়গাটা সেটা আমার এমটি হলো। তাহলে তখন আমরা কি করছি নতুন যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমরা এখানেতে প্লেস করে দিলাম। ওকে, তাহলে আমরা কি করছি এইটা যদি করি তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম যে নিউ সাইজ, এই যে পার্টিকুলার ব্লকটা দেখো, যদি নিউ সাইজ ইকুয়াল হচ্ছে সাইজ প্লাস 1, তার মানে নিউ সাইজ হচ্ছে কত 6 + 1 7, এবং রিপিট করছি কি না ARR অফ i ইকুয়াল ARR অফ i - 1। এখানেতে আইটা কিন্তু আমরা সেট করেছি যে i হচ্ছে নিউ সাইজ। ওকে, সো i is 7, তো তার মানে কি হচ্ছে ARR অফ 7-এতে ARR অফ 6 হলো, তারপরে আইটা 1 কমে গেল, তারপরে কি হবে ARR অফ 6-এতে ARR অফ 5 কপি হবে। এরকম ভাবে তোমার কি হচ্ছে না রাইট সাইডে এরা মুভ করছে। করার পর কি হবে লাস্ট যখন আমার এটা হয়ে যাবে তখন আমরা জাস্ট কি লিখব না ARR অফ i এতে আইটেমটাকে ইনসার্ট করব, বা তোমার যে টার্গেট যে ইন্ডেক্স, ওকে, যে বা এটা হচ্ছে আমার টিআই মানে টার্গেট ইন্ডেক্স। ওকে, এইটা হচ্ছে টার্গেট ইন্ডেক্সটা, টার্গেট ইন্ডেক্স মানে যে ইন্ডেক্সে আমাকে প্লেস করতে হবে সেই ইন্ডেক্সে আমি আইটেমটাকে প্লেস করে দেবো। ওকে, তাহলে এইভাবে আমরা একটা 1D অ্যারেতে একটা ডেটা আমরা ইনসার্ট করব। ওকে, আচ্ছা যদি ডিলিট করতে হয় তাহলে কি হবে, এটা আরো সোজা। আমার কাছে সাইজ 5-এর একটা অ্যারে আছে, সেখান থেকে কি করতে হবে আমাকে ইন্ডেক্স 3 থেকে আইটেমটাকে ডিলিট করতে হবে, মানে যে ডেটাটা আছে ডিলিট করতে হবে। সো ডিলিট ফ্রম ইন্ডেক্স 3। তাহলে আমি কি করব যদি সেটা করতে হয় তাহলে আমি জাস্ট শিফটিং করছি। তাহলে কি করছি ফার্স্ট 12-কে আমি এই ঘরে শিফট করলাম, তার মানে এই 3-তে আমি একে নিয়ে চলে এলাম। ওকে, দেন 14-কে আমি তার আগের সেলে নিয়ে চলে এলাম, কেন তার কারণ 12 এখানে চলে আসে, দিয়ে এই যে সেলটা তৈরি হলো এই সেলটাকে আমি কি করছি ডিলিট করে দিচ্ছি। সো নাও নিউ সাইজ ইকুয়াল সাইজ -1। ওকে, ওকে, তার মানে ওখানেতে যেটা করছিলাম কি রাইট শিফট করছিলাম, এখানেতে লেফট শিফট করছি। তাহলে যে ইন্ডেক্স থেকে ডিলিট করতে হবে সেই ইন্ডেক্সে আমরা করব, এরকম ভাবে লেফটের এ করব। ওকে, তার মানে এখানেতে যেটা হয়েছিল ARR অফ i ইকুয়াল ARR অফ i - 1, এখানেতে কি হবে ARR অফ i ইকুয়াল ARR অফ i + 1, এই জিনিসটা আমরা করব। ওকে, আরেকটা জিনিস করব কি না যেটা আমরা এরকম আইটাকে নিউ সাইজ করেছিলাম, এখানে কি হবে আইটা থাকবে কিন্তু হচ্ছে তোমার ইন্ডেক্স, মানে যে জায়গা থেকে আমাকে ডিলিট করতে হবে। ওকে, মানে টার্গেট ইন্ডেক্স, যেটা টার্গেট ইন্ডেক্স। এবং আমরা কত পর্যন্ত রিপিট করব, এটা রিপিট করব, রিপিট জাস্ট ARR অফ i এটা এখানে আমরা প্লেস করব, আর সাথে কি করব i কে বাড়াবো, i ইকুয়াল i + 1 আনটিল i লেস দেন সাইজ। ওকে, এটা করার পরে আমরা কি করব সাইজটাকে 1 কমিয়ে দেব, এটার পরে এই জায়গাতে আমরা কি করব সাইজটাকে 1 কমিয়ে দেবো। সো সাইজ ইকুয়াল সাইজ -1। ওকে, দিলেই এইটা আমাদের ডিলিট হয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য তোমার ইনসারশন অ্যান্ড ডিলিশন অপারেশন ইন 1D অ্যারে। ওকে, এরপর আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে তোমার 2D অ্যারে এর পরের ক্লাসে।